ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল এজ, এই নিও ক্লাসিক্যাল কথাটা কেন আসলো? নিও ক্লাসিক্যাল কথাটা এসছে একটা শব্দ, দুটো শব্দ মিলিয়ে। একটা হচ্ছে নিও, নিও মিন্স নিউ, আর আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে পুরনো। পুরনো বলতে এই যে রোমান বা গ্রিক, যেটা আমাদের ওল্ড ইংলিশের আগে ছিল, রোমান গ্রিক লিটারেচার, হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ইংলিশ। তোমাদের ফোর্থ ইয়ারেও একটা পার্ট আছে, ফোর্থ ইয়ারে গেলে পাবা, ওটা হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। তার মানে ক্লাসিক যুগের পড়াগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে দেওয়া হয়েছে, ওটার একটা পার্ট আছে ফোর্থ ইয়ারে তোমাদের। তখন ক্লাসিক্যাল বিষয়ে আরও জানতে পারবা তোমরা। তো এই ক্লাসিক্যালের আমরা একটা পড়া ইতোমধ্যে বলতে পারি পড়ে ফেলেছি, সেটা হলো ওই যে ইডিপাস রেক্স, আমরা যেটা পড়েছি ওটাও কিন্তু ক্লাসিক্যাল, গ্রিকের সাহিত্য। তো নিও ক্লাসিক্যাল মানে হচ্ছে এই যে যুগটা, এটা হলো 1660 সালে শেক্সপিয়ারের মৃত্যুর পরে, তারপরে গিয়ে 1798 সাল, মানে একেবারে রোমান্টিক এজ। এই রোমান্টিক এজের কিনারায় এসে এটা শেষ হবে। এই সময়টাতে যে রাইটাররা ছিল, এই রাইটাররা করতো কি, ওরা নতুন ক্রিয়েটিভ কাজ করা বাদ দিয়ে তারা এই রোমান আর গ্রিক যে রাইটাররা আছে বা তাদের লেখনী আছে, তাদেরকে অনুকরণ করা শুরু করেছিল। এই অনুকরণ করে বেশি বেশি কাজ করা শুরু করার কারণেই এই এজটাকে বলা হচ্ছে তাহলে নিও ক্লাসিক্যাল প্যারিয়ড অথবা নিও ক্লাসিক্যাল এজ। তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াই দিস এজ ইজ কল্ড নিও ক্লাসিক্যাল এজ, তো ইয়োর আনসার শুড বি at that time the writer was copying the classical writings. ওই সময় রাইটাররা ক্লাসিক্যাল রাইটিংসকে কপিং করা শুরু করেছিল, আর কপিং করার কারণেই কিন্তু মূলত এই এজটাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ। স্যার ফোন করলো কেন রে? জি স্যার, আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম সেটা হলো নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা, এটা এই সময় রাইটাররা ফলো করতে হচ্ছে তোমার ক্লাসিক্যাল রাইটারদেরকে, হ্যাঁ, এই জন্যই নিও ক্লাসিক্যাল। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাতে কিছু জিনিস আছে যেগুলো আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের হচ্ছে আমরা বলতে পারি মাস্টার পয়েন্ট। একটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যেটা জিনিসে প্রাধান্য পেয়েছে সেটা লজিক, যুক্তি। প্রথম মানুষ যুক্তি দেওয়া শুরু করেছে কথাবার্তায়। এবং এখানে আরেকটা জিনিস এসছে, সেটা হলো রিজন, মানে কারণ খুঁজতেছে মানুষ প্রতিটা জিনিসের। আর এই নিও ক্লাসিক্যালের আগ পর্যন্ত মানুষজন অনেকটাই ওই বাইবেল কেন্দ্রিক ছিল। বাইবেলের যে শাসন ব্যবস্থা, বাইবেলের যে জীবনযাপন পদ্ধতি, মানুষের জ্ঞানের পরিধি বলতে বাইবেলের মধ্যে সীমাবদ্ধ। আর এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে এসে কিন্তু এখানে রিজন, লজিক, অর্থাৎ এই সময়টাতে এসে কিন্তু বিজ্ঞান, তারপরে মিউজিক, আর্টস, এই জিনিসগুলো কিন্তু তখন ডেভেলপ করেছে, হ্যাঁ, ইংল্যান্ডে তথা পুরো ইউরোপ মহাদেশে আর কি। ইংল্যান্ডের ইতিহাস এটা বলা যায় না, এটা পুরো ইউরোপের, যেমন এটা আয়ারল্যান্ডেরও ইতিহাস, এটা স্কটল্যান্ডের ইতিহাস, হ্যাঁ, ফ্রান্সের ব্যাপার, ইতালির ব্যাপার, জার্মানির ব্যাপার, এগুলো সবগুলো কিন্তু ইংরেজি সাহিত্যের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। যেমন ইংরেজি সাহিত্যটা প্রথম শুরুই করে হচ্ছে তোমার ইতালিয়ানরা, মানে রোমানদেরকে বলা হয় ইতালিয়ানদেরকে বলা হতো রোমান, ওরাই প্রথম কিন্তু সভ্য। হ্যাঁ, তারপরে গ্রিকরা ছিল তার আগে, হ্যাঁ, বিভিন্ন লোক এসে ইংলিশকে শাসন করেছে। তো আমরা এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা তাহলে শুরু হয়েছে 1660 সালে, আর নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা শেষ হবে কখন? এটা 1798 সালে। এটা নিয়ে কিন্তু আমাদের ইতিহাসবিদদের মধ্যে কিছু দ্বিমত আছে। কেউ কেউ এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের শেষের সময়টা ধরে নিচ্ছে তোমার 1785 পর্যন্ত, আবার কেউ কেউ বলতেছে যে 1798 পর্যন্ত। তবে বেশিরভাগ যে ইতিহাসবিদ আছে তাদের মতে এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা শেষ হচ্ছে 1798 সালে। তারা বলছে যে 1798 সালে আমাদের এই যে দুজন রাইটার ছিল, একজন হচ্ছে এসটি কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ, এই দুজন মিলে একসঙ্গে একটা বের করে, এই যে লিরিক্যাল ব্যালাডস নামে একটা রাইটিংস বের করে। আর এই লিরিক্যাল ব্যালাডসের মাধ্যমেই আমাদের ক্লাসিক্যাল পিরিয়ডটা শেষ হয়, নিও ক্লাসিক্যাল। আর এটা বের করেছিল তারা 1798 সালে। সো 1798 সালকেই ধরা হচ্ছে যে 1798 থেকে শুরু হয়েছে তোমার রোমান্টিক এজ, অর্থাৎ নিও ক্লাসিক্যাল 1798 শেষ। এটা বেশিরভাগ ইতিহাসবিদের মতে এটাই আর কি। তাহলে এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যেটা ইংল্যান্ডের মানুষজন, তারা ওই সময় কিন্তু একটু অ্যাডভান্স লাইফ লিড করতো, অর্থাৎ এই সময়টাতে তারা একটু মডার্নিটির ছোঁয়া এখানে চলে এসেছিল নিও ক্লাসিক্যাল পিরিয়ডে। যেমন নিও ক্লাসিক্যাল পিরিয়ডে তারা এই যে চা পান করা শুরু করলো, কফি পান করা শুরু করলো, ওয়াইন পান করা শুরু করলো। এই ব্যাপারগুলো কিন্তু এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে আসলো বেশি করে।
অর্থাৎ মানুষজন কফি হাউসে গিয়ে আড্ডা মারা শুরু করলো, হ্যাঁ, বা গল্পগুজব করে পলিটিক্যাল ব্যাপারে কে শাসক হবে, কে রাজা হবে, এইসব বিষয়ে যেমন এখন আমরা মাথা ঘামাচ্ছি। আজকে যদি দেশে একটা কিছু ঘটে, পরের দিন চায়ের টেবিলে দেখবা চায়ের দোকানে গিয়ে সব শ্রেণীর মানুষ সে বিষয়ে কথা বলবে। তো ওই ইংল্যান্ডে কিন্তু এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে এটা শুরু হয়েছিল। আর নিও ক্লাসিকের আগ পর্যন্ত মনে করা হতো যে ওই রাজারা বা যারা দেশ পরিচালনা করবে ওরা গডের সন্তান, তো ওদের ইচ্ছা মতো দেশ চলবে, তা দেশ পরিচালনার ব্যাপারে সাধারণ মানুষের কোনো ইন্টারফেয়ার ছিল না তখন। আর নিও ক্লাসিক্যাল থেকে কিন্তু সাধারণ মানুষের ইন্টারফেয়ারটা বেড়ে গেল। এই সময়ের মানুষজন একটু আধুনিক হওয়া শুরু করলো, এরা মূলত নকল করা শুরু করেছিল এই সময়ে বেশি, মানে ইমিটেশন, নকলটা বেশি ছিল। যেমন এই যে ওরা লম্বা লম্বা কেশের চুল পরতো মাথায়, এমনিতে প্রাকৃতিক চুল আছে, কিন্তু তারপরেও বাইরে একটা অনুষ্ঠানে যাবে তো দেখা যাচ্ছে যে একটা চুল কেনা চুল, হ্যাঁ, মাথার সঙ্গে লাগিয়ে দিল, দিয়ে ফ্যাশন হিসাবে পরে চলে গেল। তখনকার সময় মানুষগুলো এইসব মানে নতুন মডার্নিটি তখন আর কি আসতেছিল। হ্যাঁ, মানুষের মধ্যে নিজের কমন সেন্স এটা ক্রিয়েট হচ্ছিল, যেটা এখন আমাদের পুরো পৃথিবীটা চলছে কমন সেন্সের উপরে, তো এই রিজনের উপরে চলছে পুরো পৃথিবীটা। তো এটা কিন্তু নিও ক্লাসিক্যাল এজে মোটামুটি এই জিনিসগুলো শুরু হয়েছে। তো এই নিও ক্লাসিক্যাল এজ বা নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাকে এখানে তিনটা ভাগে ভাগ করা হবে। ফার্স্ট যে ভাগটা এটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন পিরিয়ডটার আরেকটা নাম আছে, সেটা হলো দ্য এজ অফ মিল্টন। এই রেস্টোরেশন পিরিয়ডটা শুরু হলো 1660-এ, আর রেস্টোরেশন পিরিয়ডটা শেষ হলো 1700-তে গিয়ে। এই রেস্টোরেশন পিরিয়ড নাম হলো কেন? নিও ক্লাসিক্যালের মধ্যে আমরা এই যে বলে দিয়েছি দ্য নিও ক্লাসিক্যাল এজ ইজ সাবডিভাইডেড ইন্টু 3 এজেস। তিনটে এজে নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাকে সাবডিভাইডেড করা হয়েছে, তার মধ্যে রেস্টোরেশন। এই রেস্টোরেশন এই শব্দটার বেঙ্গলি মিনিং যদি করো তাহলে এটার বাংলা দাঁড়াবে পুনরুদ্ধার। তাহলে এটা কিসের পুনরুদ্ধার বা কেন বলা হচ্ছে রেস্টোরেশন? তো ওই যে আমি বললাম যে রেস্টোরেশন পিরিয়ডটাতে দুটো জিনিসের পুনরুদ্ধার হবে। এই রেস্টোরেশন পিরিয়ডের প্রথম যে তোমার ফার্স্ট যে নিও ক্লাসিক্যালের রেস্টোরেশন, এটাকে পুরোপুরি বুঝতে গেলে তোমাকে একটু ব্যাক করে যেতে হবে আগেরটাতে। এই যে আগের যে এজটা রয়েছে সেটা হলো আমার রেনেসান্স পিরিয়ড। এই রেনেসান্স পিরিয়ডে একটু ব্যাক করব অল্পক্ষণের জন্য। এই রেনেসান্স পিরিয়ডটাকে আমরা দেখেছিলাম, রেনেসান্স পিরিয়ড শুরু হয়েছে 1500 সালে, আর রেনেসান্স পিরিয়ডটা শেষ হয়েছে 1660 সালে। তো রেনেসান্স পিরিয়ডে 4টা ধাপ ছিল, তার মধ্যে লাস্ট যে ধাপটা এটাকে বলা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। আমরা আগে পড়েছি এই কমনওয়েলথ পিরিয়ডটা শুরু হয়েছে 1649-এ আর শেষ হলো 1660-এ। তাহলে কমনওয়েলথের পরেই হচ্ছে আমাদের এই নিও ক্লাসিক্যাল, আর নিও ক্লাসিক্যালের প্রথমেই হচ্ছে রেস্টোরেশন। তাহলে কমনওয়েলথের সঙ্গে কিন্তু আমাদের এই রেস্টোরেশনের একটা সম্পর্ক আছে। তাহলে কমনওয়েলথ পিরিয়ডের আগে ইংল্যান্ডে সবসময় রাজা ছিল, রানী ছিল। যেমন এই রেনেসান্স পিরিয়ডে আমাদের রানী ছিলেন কুইন এলিজাবেথ, রেনেসান্স পিরিয়ডে আমাদের রাজা ছিলেন জ্যাকোবিয়ান এজ বলা হচ্ছে জেমসের জারণে। রেনেসান্স পিরিয়ডে রাজা ছিলেন কিং চার্লস। এই চার্লসের পর থেকে আমাদের এখানে এসে এই রাজ পরিবারের বাইরে অন্য মানুষ এরা কিন্তু ক্ষমতাভার নিয়ে নিল ইংল্যান্ডের। হ্যাঁ, এই কমনওয়েলথ পিরিয়ড, এটা হচ্ছে অলিভার ক্রমওয়েল নামে একজন ইংল্যান্ডের রাজ পরিবারের বাইরে এসে ইনি অলিভার ক্রমওয়েল ক্ষমতায় এসলো, ইংল্যান্ডের ক্ষমতায়। হ্যাঁ, অর্থাৎ রাজ পরিবারটা এই অল্প কিছু দিনের জন্য মাঝখানে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়েছিল। তো এই যে আমাদের রেস্টোরেশন পিরিয়ডের কথা বলছি, এই রেস্টোরেশন পিরিয়ডে হলো কি এই রাজ পরিবারটা আবার পুনরুদ্ধার হলো। অর্থাৎ আমাদের যে কমনওয়েলথ পিরিয়ড ছিল রেস্টোরেশনের আগে, এই কমনওয়েলথ পিরিয়ডের যে অলিভার ক্রমওয়েল তিনি ছিলেন ইংল্যান্ডের শাসনকর্তা, রাজা, তো মানে প্রধানমন্ত্রী ছিলেন উনি। তো ওনার পিরিয়ডটা শেষ হয়ে গেছে এই যে তোমার 1660-এ গিয়ে, আর তারপরেই কিন্তু মূলত এই রেস্টোরেশন পিরিয়ড। তখন কি হলো, মানুষজন কিন্তু এই যে কমনওয়েলথ পিরিয়ডের এই অলিভার ক্রমওয়েলের শাসন বা তার ছেলে শাসন করতো ইংল্যান্ড, তো মানুষজন তাদের শাসনটি খুব একটা সন্তুষ্ট ছিল না। তারা আবার কিন্তু কমন পিপল তারা চিন্তা করলো যে না, আমরা আবার রাজদরবারে ফিরে যাব। তো তারা আবার রাজদরবারে ফিরে গিয়ে এই যে কিং চার্লস টু, এনাকে ক্ষমতায় নিয়ে আসলো আবার। ইনি রাজ পরিবারের লোক। তাহলে আবার মোনার্কি, ইংল্যান্ডে মোনার্কি মানে রাজতন্ত্র, এটা কিন্তু আবার পুনরুদ্ধার হলো। মাঝখানে 11 বছর রাজতন্ত্রটা বন্ধ ছিল।
এই যে রাজতন্ত্র পুনরুদ্ধার হলো, এই কারণে কিন্তু এই এজটাকে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে তোমাদের। তাহলে ইংল্যান্ড এখনও রাজতন্ত্র আছে ইংল্যান্ডে। ইংল্যান্ডের বর্তমান রানী হচ্ছে রানী এলিজাবেথ টু। হ্যাঁ, আর মূলত এই রাজতন্ত্রটা শুরু হয়েছে একেবারে বলা যায় ওল্ড ইংলিশ থেকেই। এই রাজতন্ত্রের হিসাব পাওয়া যায় তোমার তোমার 826 সাল কি 16 সাল, এই তখন থেকে রাজতন্ত্র শুরু হয়েছে ইংল্যান্ডে। এখন পর্যন্ত রাজতন্ত্র চলমান আছে। মাঝখানে তাহলে কিছুদিন রাজতন্ত্র ছিল না। এই রাজতন্ত্র যখন পুনরায় আবার উদ্ধার করা হলো এই তোমার 1660 সালে এসে, তখন রাজা হয়ে গেল কিং চার্লস ইংল্যান্ডের। হ্যাঁ, তারপরে কিং চার্লসের পরে জেমস টু রাজা ছিল ওই সময়কার রেস্টোরেশন পিরিয়ডে। তাহলে রেস্টোরেশন পিরিয়ড কেন হলো নামটা এবার আশা করি পরিষ্কার হওয়ার কথা। আর আরেকটা এখানে এজটার নাম দেওয়া আছে এজ অফ মিল্টন। তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য টাইম লাইন অফ এজ অফ মিল্টন, মিল্টনের যে এজ তার টাইম লাইন কত, তোমাকে বলতে হবে যে 1660 টু 1700। আরেকটা তোমাকে বলতে পারে যে হোয়াট ইজ দ্য লাইন অফ রেস্টোরেশন পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ডের টাইম লাইন কোনটা, তাও কিন্তু উত্তর দিতে হবে ওটাই যে 1660 থেকে 1700। তার মানে এখানে আরেকটা তাহলে দ্য এজ অফ মিল্টন। মিল্টন কে ছিলেন? মিল্টন আমরা জানি একজন অনেক বড় কবি। তার আমাদের অনেক পড়া পড়তে হবে, সিলেবাসে ইনক্লুডেড আছে। প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগ্যান, এগুলো সব এই জন মিল্টনের লেখা। তো জন মিল্টন মূলত ইনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের আগের এজটা রেনেসান্স পিরিয়ডে। রেনেসান্স পিরিয়ডের যে শেষ সময়টা, অর্থাৎ অলিভার ক্রমওয়েলের যে শাসন চলছিল ওই সময়টাতে কিন্তু এই এজ মিল্টন ছিল। তো মিল্টন ভাগ্যবান কবি, রাইটার, যিনি দুটো এজ পেয়েছেন। উনি রেনেসান্স পিরিয়ডও পেয়েছেন, আবার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডও পেয়েছেন। তো তোমাকে যদি বলা হয় যে হু ইজ দ্যাট ভেরি রাইটার, হ্যাঁ, হু গট টু এজেস ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারে দুটো এজ পেয়েছে এমন সৌভাগ্যবান রাইটারকে, উত্তর করতে হবে কিন্তু হি ইজ জন মিল্টন। সে হলো জন মিল্টন। হ্যাঁ, এরকম রাইটার নেই, প্রায় কম আছে, একদম কম রাইটার। তার মধ্যে জন মিল্টনই আর কি দুটো এজে তাকে দেখতে পাওয়া যাবে। কমনওয়েলথ পিরিয়ডটাও মিল্টনের এজ, আবার তোমার এই রেস্টোরেশন পিরিয়ডটাও মিল্টনের এজ বলা হয়, কারণ দু এজেই তিনি ডোমিনেট করেছেন ওই সময়ে। তারপরে আরেকটা এজ আছে, সেটা হলো দ্য অগাস্টান পিরিয়ড। এই এজটাকে আরেকটা নাম দিয়ে বলা হয় দ্য এজ অফ পোপ অথবা দ্য এজ অফ ড্রাইডেন। এই ইংরেজি সাহিত্যে আমাদের এই এজগুলোকে দুইভাবে ডাকা হবে। এই যে অগাস্টান পিরিয়ড, এটা নাম দেওয়া হয়েছে কেন? এই রাজার নাম অনুসারে। এই রাজাদের রানীদের নামের সঙ্গে এই পিরিয়ডগুলোর নামের মিল আছে, রাজ পরিবারের সঙ্গে। আর এই যে অবলিক দিয়ে দেওয়া আছে আমাদের রাইটারদের নাম, তার মানে সাহিত্যে তাহলে এজটা দুই দিক থেকে বিবেচনা করা হয়। একটা হচ্ছে রাজ পরিবারের রাজাদেরকে নিয়ে এজটাকে চিন্তা করা হয়, আরেকটা হচ্ছে তোমার রাইটারদেরকে নিয়ে এজটাকে চিন্তা করা হয়। তাহলে যেটা অগাস্টান পিরিয়ড সেটাই কিন্তু আবার এজ অফ পোপ অথবা এজ অফ ড্রাইডেন। তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য টাইম লাইন অফ এজ অফ পোপ, তাও তোমার উত্তর হবে 1700 টু 1745। আবার যদি তোমাকে বলা হয় হোয়াট ইজ অগাস্টান পিরিয়ড বা হোয়াট ইজ দ্য টাইম লাইন অফ অগাস্টান পিরিয়ড, তাও তোমাকে বলতে হবে এটাই, সেম উত্তর হবে। তাহলে এটা আরেকটা এজ। এই এজের সময় ইংল্যান্ডের রানী ছিলেন এই যে কুইন অ্যান, হ্যাঁ, তারপরে কিং জর্জ, হ্যাঁ, এই ইংল্যান্ডের রাজাদের মধ্যে দেখবা হেনরি, তারপরে জর্জ, হ্যাঁ, তারপরে এডমন্ড, এগুলো 1 2 3 4, চার্লস 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। মানে ওদের প্রতিটারই সন্তান একজন রাজা হলো, তারপরে মনে করো যে চার্লস 1, তো চার্লস 1-এর সন্তান হচ্ছে তাহলে কে? চার্লস 2 হবে। এভাবে এভাবে চলে এসছে, এরকম করে অনেক রাজা। অতগুলো তো আমাদের মনে রাখা যাবে না, এই দুটো পিরিয়ডের রাজাদেরকে মনে রাখতে হবে। একটা হলো রেনেসান্স পিরিয়ডের রাজা বাদশাহ, আর একটা হচ্ছে তোমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাজা রানী। এই দুটো এজের রাজা রানীরা আমাদের সাহিত্যের সঙ্গে এদের গভীর সম্পর্ক রয়েছে। তাহলে এই এজটাকে আরেকটা ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হলো দ্য এজ অফ সেন্সিবিলিটি অথবা দ্য এজ অফ জনসন। জনসন কিন্তু একজন বিখ্যাত ক্রিটিক, ইনিও রাইটার, তবে ইনি নতুন নতুন লেখার চেয়ে বেশি যেটা করেছেন সেটা হলো ক্রিটিক্যাল লেখা লিখেছেন, ক্রিটিসাইজ করেছেন, স্যাটায়ার করেছেন অনেকগুলো লেখার উপরে অনেকের রাইটারের।
আর এই জনসন শেক্সপিয়ারের অনেকগুলো রাইটিংসের উপরেও তিনি ক্রিটিকমূলক লেখা লিখেছেন। জনসন দামি একজন ফিগার ইংরেজি সাহিত্যে। তাহলে জনসনের এজটা বা সেন্সিবিলিটি যেটাকে বলা হচ্ছে, এটা শুরু হলো 1745-এ আর এটা শেষ হলো 1798, মানে এই যে রোমান্টিক পিরিয়ড এখান থেকেই শুরু। এই সময় ইংল্যান্ডের রাজা ছিল এই যে জর্জ 2, জর্জ 3, হ্যাঁ, তারপরে জর্জ 4, জর্জ 5, এভাবেই চলতে থাকবে কিন্তু। আর আমাদের যে বর্তমান রানী মানে এলিজাবেথ 2, ইনি কিন্তু এই জর্জ গ্রুপেরই একজনের লাস্ট হলো জর্জ 6। এই জর্জ 6-এর মেয়ে হচ্ছে আমাদের বর্তমান এই রানী এলিজাবেথ 2, আমাদের রানী যিনি ক্ষমতায় আছে বর্তমান, উনি ইংল্যান্ডের এখনও রানী, হ্যাঁ, রানী এলিজাবেথ। বয়স তার হচ্ছে 92 বছর। তিনি তাহলে এই জর্জ থেকে, এই জর্জের যে লাইনটা, এই জর্জ 6-এর সন্তান, তিনি মেয়ে আর কি। এই যে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে আমাদের রেস্টোরেশন পিরিয়ডের রাজা, প্রথম রাজা রেস্টোরেশন পিরিয়ডে। এনাকে দিয়েই মূলত আমাদের ইংল্যান্ডের রাজতন্ত্র, মোনার্কিটা আবার শুরু হলো। ইনি হচ্ছেন চার্লস 2। হ্যাঁ, ইনি যখন ওই যে আমাদের কমনওয়েলথ পিরিয়ডে অলিভার ক্রোমওয়েল যখন ইংল্যান্ডের ক্ষমতা নিলেন, তখন ইনি চলে গিয়েছিলেন ইতালিতে, বাইরে গিয়েছিলেন। পরবর্তীতে ওই ইংল্যান্ডের জনগণ, হ্যাঁ, তাদের অনুরোধে তিনি আবার এই ইংল্যান্ডে চলে এসেন এবং তিনি রাজা হন। তাকে মেনে নেয় ইংল্যান্ডের মানুষ সবাই। এই সেই ব্যক্তি, ইনি হচ্ছে রেস্টোরেশনের হিরো। হ্যাঁ, ইনি কিং জেমস 2 ইনি। তাহলে জেমস 1-এর কিং চার্লস 1, তার মানে ইনি হচ্ছেন চার্লস 1-এর হলো ছেলে, চার্লস 2। এইখানে আরেকটা রানী দেখতে পাচ্ছি আমরা, ইনি হচ্ছেন কুইন অ্যান। হ্যাঁ, ইনি হচ্ছেন এই যে অগাস্টাইন পিরিয়ডে ইনি ভালো শাসন করেছেন ওই সময়টা ইনি। তাহলে আমরা মোটামুটি এই 3টা ভাগ দেখে নিলাম এই এজটার, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এবারে আমরা মেইন পয়েন্টে একটু আলোচনা করব, সেটা হলো রেস্টোরেশন পিরিয়ডে রাইটার কারা কারা ছিলেন দামি দামি। ওখানে তো আমরা 2-1জন ভালো ভালো রাইটারের কথা শুনলাম, যেমন মিল্টন, তারপরে শুনলাম পোপ অথবা ড্রাইডেন, আরেকজনের নাম শুনলাম পরে গিয়ে জনসন। শুধু কি 4জন রাইটার ছিল তা না, আরও অনেক রাইটার ছিল। তো আমাদের এই রাইটারগুলো সম্পর্কে একটু জানতে হবে, এবং ম্যাক্সিমাম রাইটারের পড়াও আছে তোমাদের এই মাস্টার্স পর্যন্ত যে সিলেবাসটা, এই সিলেবাসের ভিতরেই। তাহলে এখানে রেস্টোরেশন পিরিয়ড প্রথম। এই রেস্টোরেশন পিরিয়ডে যে রাইটারগুলো রয়েছে দামি দামি রাইটার, সেগুলো ওই যে উইলিয়াম কনগ্রেভ, জন ড্রাইডেন, হ্যাঁ, এনারা স্যাটার লেখা বেশিরভাগ লিখছেন। এই যে স্যামুয়েল বাটলার, নামগুলো মনে রাখতে হবে। আরেকটা নাম আছে অত্যন্ত দামি নাম, সেটা হচ্ছে অ্যাফেরা ভেন। হ্যাঁ, তারপরে আরও রয়েছে জন বনিয়ান, জন লক, নামগুলো তোমাকে মনে রাখতে হবে। রেস্টোরেশন পিরিয়ডে মোটামুটি এই রাইটারগুলো ছিল। জন মিল্টনও তো ছিল, তবে জন মিল্টনকে আমরা এখানে ধরিনি। জন মিল্টন যেহেতু আমাদের রেনেসান্স পিরিয়ডের কমনওয়েলথের রাইটার, ওনাকে আমরা কমনওয়েলথে মূলত আলোচনা করেছি। আর এই যে আমরা নিও ক্লাসিক্যালের রেস্টোরেশন পিরিয়ডও মিল্টনকে পাবো, এটা বোনাস হিসাবে পাবো। তাহলে এখানে যে রাইটারগুলো, তার মধ্যে আমি আফেরা ভেনের নামটা লাল করে দিয়েছি। এই আফেরা ভেনের নামটা লাল করে দিলাম কেন? এই যে আফেরা ভেন, ইনি কিন্তু লাল করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইনি কিন্তু ইংরেজিতে সবচেয়ে প্রথম নারী রাইটার, যিনি একাডেমিক নারী রাইটার, মানে এনার পেশাই ছিল ইনি রাইটার। তো এনার আগে আর কোনো নারী ইংরেজি সাহিত্যে এইভাবে পেশাদারিত্ব নিয়ে লেখালেখি করেনি। হ্যাঁ, ইনি প্রথম পেশাদারিত্ব নিয়ে লেখালেখি করেছেন। ইংল্যান্ডেও কিন্তু একটা সময় রেনেসান্সের সময়টাতে বা তার আগে, হ্যাঁ, রেনেসান্সের আগে বলবো আমরা, মিডল ইংলিশ পিরিয়ডে 1500 সাল পর্যন্ত কিন্তু ইংল্যান্ডেও মেয়েরা পড়াশোনা করতে পারতো না। হ্যাঁ, মেয়েরা বাইরে যেমন আমাদের যাওয়ার ক্ষেত্রে তোমার নিয়ম বিধিনিষেধ ছিল, অনেক বাধ্যবাধকতা মানতে হতো। হ্যাঁ, এটা 1500 শতক পর্যন্ত ইংল্যান্ডে ছিল। তারপরে রেনেসান্সে এসে তখন কিন্তু এটা উন্মুক্ত হয়ে গেল সাহিত্য। তখন মোটামুটি নিউ ক্লাসিক্যালে এসে তো দেখা গেল মিডল ক্লাস পিপলও তখন পড়াশোনা করতেছে সবাই। হ্যাঁ, তারপরে রোমান্টিকে এসে দেখবো আমরা একেবারেই সাহিত্য একেবারে সবার জন্য উন্মুক্ত। তো এই আফেরা ভেন কিন্তু ছিলেন মূলত, ইনি হচ্ছেন প্রথম নারী রাইটার, একেবারে একাডেমিক স্বীকৃতি। এই যে ফার্স্ট ইংলিশ ওমেন টু আর্ন হার লিভিং বাই হার রাইটিংস, তিনি প্রথম নারী রাইটার যিনি এই লেখনী দিয়েই তার পেশা, হ্যাঁ, এক কথায় ছিল তার পেশাদার লেখন, ইনি ছিল ফার্স্ট। তো ওই জন্যই আমরা এনাকে ব্যবহার করছি। তো ইনি কিন্তু আবার শুধু লেখক ছিল তা না, ইনি আবার এই যে চাকরিও করতো। ওই যে চার্লস 2, এই চার্লস 2-এর কোর্টে তার যে রাজপ্রাসাদ, এখানে চাকরিও করতো। তার মানে ওই সময় কিন্তু ওই রাজপ্রাসাদে কিন্তু রাইটারদেরকে চাকরি দেওয়া হতো। তাদেরকে বলা হতো তখন স্টেট রাইটার। হ্যাঁ, STATE, স্টেট রাইটার,
দ্যাট মিনস ওরা এস্টেটের পক্ষে কাজ করবে, রাজাদের পক্ষে লেখালেখি করবে। তো তার মধ্যে আফেরাভেনও ছিল একজন। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের এই রেস্টোরেশন পিরিয়ডে আমরা 7-8 রাইটারকে দেখলাম। তারপরে এসে অগাস্টান পিরিয়ড, পরের পিরিয়ডটা। এখানে যে রাইটারগুলো রয়েছে তার মধ্যে দামি রাইটার হচ্ছে আলেকজান্ডার পোপ, আরেকজন দামি রাইটার হচ্ছে জোনাথন সুইফট। এই দুজনেরই পড়া পড়তে হবে তোমাদের। আলেকজান্ডার পোপের পড়া আছে তোমাদের সিলেবাসের ভিতরে রেপ অফ দ্য লক, তারপরে এটা মক ইপিক। জোনাথন সুইফটের পড়া আছে, পড়তে হবে তোমাদের সিলেবাসে গ্যালিভার ট্রাভেলস। তারপরে আরও রাইটার ছিল লেডি মেরি অর্থি, এনার পড়া আপাতত মনে পড়ছে, পড়তে হবে না। তারপরে মন্টেগু, তারপরে আছে এখানে ড্যানিয়েল। এই ড্যানিয়েলও একজন দামি রাইটার, এনারও পড়া পড়তে হবে তোমাদেরকে 4th ইয়ারে গিয়ে। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে অগাস্টিন পিরিয়ডের কয়েকজন রাইটার। প্রতিটা পিরিয়ড মনে রাখতে গেলে 4-5 জন করে রাইটার মনে রাখতে হয় আর কি, না হলেও অন্তত 2 থেকে 3 জন। এটা একেবারে অত্যন্ত কমন একটা ব্যাপার। এজগুলো মনে রাখবা, সাব ডিভিশনগুলোও মনে রাখতে হবে। আর মনে রাখবা সাব ডিভিশন কিন্তু এটা আছে মাত্র 3টে এজে: মিডিল ক্লাস পিরিয়ড, মিডিল ইংলিশ পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, আর হচ্ছে তোমার এই রেনেসান্স পিরিয়ড। এই 3টে পিরিয়ডে সাব ডিভিশন আছে। এই 3টে পিরিয়ডই কঠিন মনে রাখা। রোমান্টিক এজ, ওখানে কোনো সাব ডিভিশন নেই। তারপরে তোমার ভিক্টোরিয়ান এজ, কোনো সাব ডিভিশন নেই। মডার্ন এজ, সাব ডিভিশন নেই। পোস্ট মডার্ন, সাব ডিভিশন নেই। ওগুলো সহজ হবে, কিন্তু 3টা এজ কঠিন: মিডিল এজ, আর রেনেসান্স পিরিয়ড অ্যান্ড নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে এটা হলো এজ অফ সেন্সিবিলিটি, অথবা এই এজটাকে বলা হচ্ছে এজ অফ জনসন। তাহলে এখানকার দামি দামি রাইটারগুলো হচ্ছে এডমন্ড বার্গ, তারপরে হচ্ছে এডওয়ার্ড গিবন, তারপর আরও অনেকগুলো রাইটার আছে, দেখে নিবা। এগুলো আমি দিয়েছি মোটামুটি এখানে। এর মধ্যে আমাদের দামি রাইটার আছে এখানে 2 জন। একজন হচ্ছেন হেনরি ফিল্ডিং, আরেকজন হচ্ছেন স্যামুয়েল রিচার্ডসন। আমি এদেরও নাম দুটো কিন্তু লাল করে দিয়েছি। অন্য অন্য রাইটারদের নামগুলো নর্মাল কালিতে দেওয়া আছে, যেগুলো দামি রাইটার ওগুলোকে শুধু লাল করে দিয়েছি আমি। তাহলে এই হেনরি ফিল্ডিং, এনার রাইটিং তোমাকে পড়তে হবে, নোভেল সিলেবাসে আছে। স্যামুয়েল রিচার্ডসন, এনারও রাইটিং পড়তে হবে তোমাকে, তোমার সিলেবাসে আছে। এনাদেরকে লাল করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এনারা দুজন হলো নোভেলের জনক। আমি ইংরেজি সাহিত্যে অনেকগুলো জনকের কথা আগেও বলেছি। পোয়েট্রির জনক চসার, ড্রামার জনক শেক্সপিয়ার, তারপরে প্রোসের জনক বেকন। তাহলে নোভেলের জনক হচ্ছে 2 জন মিলে, হেনরি ফিল্ডিং অ্যান্ড স্যামুয়েল রিচার্ডসন। প্রশ্ন হতে পারে, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নভেল? হ্যাঁ, ইয়োর আনসার শুড বি হেনরি ফিল্ডিং অ্যান্ড স্যামুয়েল রিচার্ডসন আর কল্ড দ্য ফাদার অফ ইংলিশ নভেল। তোমাকে উত্তরটা করতে হবে এটাই, কিন্তু এখানে একটা শর্ট কোশ্চেনের উত্তর আছে এই হেনরি ফিল্ডিং আর স্যামুয়েল রিচার্ডসনের নামের সঙ্গে। তাই মোটামুটি আমরা 3টে এজেই রাইটারকে দেখে নিলাম। এবার আমরা রাইটারদেরকে একটু দেখি। এই কয়েকটা রাইটারের ছবি দেখাচ্ছি তোমাদের চেনার জন্য। ইনি হচ্ছেন জন ড্রাইডেন, ইম্পর্ট্যান্ট রাইটার। এনার লেখা তোমার পড়তে হবে, সিলেবাসে আছে। তাহলে ইনি ছিলেন আমাদের অগাস্টান পিরিয়ডের রাইটার। আর এই জন ড্রাইডেনের নাম অনুসারে কিন্তু ওই এজটাকে বলা হয় এজ অফ ড্রাইডেন। তো ইনি সেই ব্যক্তি। ইনি এত বিখ্যাত হলেন কেন? এনার সবচেয়ে বড় কাজ হচ্ছে হিরোইক কাপলেট ব্যবহার করেছেন ইনি প্রথম রাইটিংসে। তো হিরোইক কাপলেট কী জিনিস আমরা লিটারেরি টার্ম যখন পড়বো তখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। তো এনার আর তেমন কথা বলছি না। তারপরের জন এই যে জোনাথন সুইফট, এনারও রাইটিং তোমাদের পড়তে হবে। ইনিও ইম্পর্টেন্ট রাইটার। তার জন্ম দেয়া আছে, মৃত্যু দেয়া আছে, তার বিস্তারিত সব পড়া এখানে দেয়া আছে। তারপরে আরেকজন রাইটারকে দেখাচ্ছি, এই যে সেই আলেকজান্ডার পোপ। হ্যাঁ, ইনি একটা বিখ্যাত রাইটার ছিলেন অগাস্টান পিরিয়ডে। হ্যাঁ, মিল্টনের পরেই এই অগাস্টান পিরিয়ডে এসে ইনি অনেক ভালো ভালো লেখা লিখছেন। ভালো ভালো তখনকার রাইটাররা তো ওরকম ডেভেলপ লেখা লিখতে পারেনি, ওরা বেশিরভাগটা স্যাটার করে লিখেছেন। তবে ইনি একটা ওই যে রেপ অফ দ্য লক যেটা লিখেছেন, যেটা সিলেবাসে আছে তোমাদের, এটা অনেক একটা সুন্দর লেখা। এবং উনি পুরো ইউরোপ মহাদেশকে তখন ওই লেখাটার মাধ্যমে স্যাটার করেছেন। ওই যে লম্বা লম্বা চুল, সবাই নকল চুল ব্যবহার করা শুরু করলো। তো এই লম্বা চুলগুলোকে স্যাটার করে, স্যাটারিক্যাল মক এপিক, মক মানে তিরস্কার, এই মক এপিক একটা লিখেছেন ইনি, এই আলেকজান্ডার পোপ। এই জন্যই ইনি এত বিখ্যাত হয়ে গেছেন ওই রেপ অফ দ্য লক লেখার কারণে। তার আরও লেখা আছে বেশ কিছু। ইনিও হিরোইক কাপলেট ব্যবহার করেছেন। তো এই তো তার ব্যাপারটা এখানে দেখে দিলাম। তারপরে এই যে চলে যাচ্ছে স্যামুয়েল জনসন। হ্যাঁ, যেনার নাম অনুসারে একটা এজ আছে। এজটাকে বলা হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি, নিও ক্লাসিকের লাস্ট পিরিয়ডটা এই জনসনের নাম অনুসারে। তিনি এত বিখ্যাত হলেন কিভাবে? এই যে আমরা যে অক্সফোর্ড ডিকশনারি পড়াশোনা করি এখন, এই অক্সফোর্ড ডিকশনারিটা মূলত প্রথম আনুষ্ঠানিকভাবে নিয়ে আসেন মার্কেটে বা বের করেন এই জনসন।
এই জনসন অনেক একজন দামি রাইটার ছিলেন। ইনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং ইনি শেক্সপিয়ারের অনেকগুলো লেখনীর উপরে ক্রিটিসাইজমূলক লেখা লিখেছেন এই জনসন। এই জন্য এই জনসনের নাম অনুসারে ওই এজ অফ সেন্সিবিলিটিটাকে বলা হচ্ছে তোমার ওই এজ অফ জনসন। তারপরে যে দুজনকে দেখালাম, এই যে সাহিত্য নোবেলের জনক যে এই হেনরি ফিল্ডিং একজন, এনার লেখাও পড়তে হবে তোমাদেরকে। আরেকজন এই যে পড়ে ওনার বন্ধু স্যামুয়েল রিচার্ডসন, এই দুজনের লেখাও পড়তে হবে নভেল। আর এই দুজনই হচ্ছে, দুজনকে একসঙ্গে বলা হচ্ছে ফাদার অফ নোভেল। হ্যাঁ, এটাকে আমরা বলবো, এখানে দেয়া আছে পয়েন্টটা, এই যে হি অ্যান্ড স্যামুয়েল রিচার্ডসন আর সিন অ্যাজ ফাউন্ডারার্স অফ দ্য ট্রেডিশনাল ইংলিশ নভেল। আমাদের যে আধুনিক ইংলিশ নভেল এসছে, এই নভেলটার জনক হচ্ছে তাহলে দুজন। তাহলে আমাদের ইংরেজি সাহিত্যের সবচেয়ে আদিম, ইংরেজি সাহিত্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, পোয়েট্রি আছে, প্রোজ আছে, ড্রামা আছে, তারপরে নোভেল আছে। তাহলে সবচেয়ে প্রাচীন কোনটা বলো তো আফসানা গনি? হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ ইংলিশ লিটারেচার? বলো, ইংরেজি সাহিত্যের একেবারেই পুরাতন যে ইয়েটা তোমার মানে আইটেমটা, সেটা কোনটা আইটেম? সবচেয়ে পুরাতন আইটেম আফসানা বলো। এই সবচেয়ে পুরাতন আইটেম, হ্যাঁ, পোয়েট্রি না প্রোজ না ড্রামা না নভেল? পোয়েট্রি। হ্যাঁ, থ্যাংক ইউ। পোয়েট্রি শুধু পুরাতন নয়, এটা হচ্ছে পোয়েট্রি হ্যাঁ 1500 সাল পর্যন্ত, অর্থাৎ রেনেসান্স পিরিয়ডের আগ পর্যন্ত, মিডিল ইংলিশ পিরিয়ড যেটা 1500 পর্যন্ত, এই 1500 সাল পর্যন্ত সাহিত্য বলতেই ছিল পোয়েট্রি। হ্যাঁ, তখন কিন্তু আমাদের ড্রামার জন্ম হয়নি, প্রোসেরও জন্ম হয়নি। এগুলো হলো কখন? এই যে রেনেসান্স পিরিয়ডে এসে তখন প্রোস লিখলো বেকন, এই শেক্সপিয়ারের পরপরই বেকন এসছে। তারপরে শেক্সপিয়ার লেখা শুরু করলো ড্রামা, আধুনিক ড্রামা। তাহলে এগুলো শুরু হলো রেনেসান্স পিরিয়ডে এসে, ড্রামার জন্ম হলো। রেনেসান্স পিরিয়ডে এসে জন্ম হলো তোমার এই প্রোসের জন্ম হলো। আর নোভেলের জন্মটা আরও পরে। এই নোভেলের জন্মটা কিন্তু মূলত দিল এরা দুজন, এই যে হেনরি ফিল্ডিং আর হচ্ছে তোমার স্যামুয়েল রিচার্ডসন। তাহলে এরা কবে দিল দেখো, এই যে হেনরি ফিল্ডিংয়ের জন্ম হলো 1707 সালে। তাহলে এটা অনেক পরে, রেনেসান্স পিরিয়ড পার হয়ে গিয়ে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের শেষ সময়ে এসে নোভেলটা তো জন্ম হলো। তোমাকে কিন্তু এটাও হচ্ছে ব্রিফ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ ইংলিশ লিটারেচার? তোমাকে বলতে হবে পোয়েট্রি ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ ইংলিশ লিটারেচার। তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য লাস্ট ফরম্যাট অফ ইংলিশ লিটারেচার, সর্বশেষ যে ফরম্যাটটা এসছে ইংলিশ লিটারেচারে, সেটা কি? তোমাকে বলতে হবে নভেল। ইট ইজ নাথিং বাট নভেল। নভেল হচ্ছে আমাদের সবার পরে এসছে ইংরেজি সাহিত্যে। তাহলে অনেকগুলো আমরা তথ্য পেয়ে গেলাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এবার মানুষ আধুনিক হয়ে যাচ্ছে। নিউ ক্লাসিক্যালের পরেই তো রোমান্টিক, আর রোমান্টিক থেকেই আধুনিকতা পুরোপুরি। আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কিন্তু আমরা এখানে আলোচনা করছি শুধুমাত্র একটা সাইড, সেটা হলো কি? সেটা হলো লিটারেচার, সাহিত্যটা নিয়ে। কিন্তু আমরা আরেকটা সাইড, নিউ ক্লাসিক্যাল, রেনেসান্স পিরিয়ড, এই পিরিয়ডগুলোতে কিন্তু বিজ্ঞান, মিউজিক, আর্টস, এগুলো কিন্তু প্রচুর ডেভেলপ হয়েছে। মানুষ অনেক বেশি মডার্ন হয়ে গিয়েছে। তখন মডার্নিটির ছোঁয়া চলে এসছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে একদম পুরোপুরি। হ্যাঁ, তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে মানুষজনের এই যে চিত্র, রাজা বাদশারা এভাবে শাসনভার, তখন লাল গালিচা, অমুক তমুক ড্রেস আপ, হ্যাঁ, একেবারে নিয়মকানুন, এগুলো সব তখন চলে এসে শুরু হয়েছে। এই সময় মানুষজন দেখো এই যে আধুনিক হচ্ছিল, তাদের ড্রেস আপ ফ্যাশন হচ্ছিল, ফ্যাশন যেটা আমরা এখন ফ্যাশন শো বলতেছি, এই ফ্যাশন শোটা এগুলো কিন্তু মূলত নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে এসছে। এই যে মানুষ মাথার মধ্যে দেখো লম্বা একটা কি টাইপের ঘাগড়ি টাইপের পরে আছে, পুরোপুর লম্বা লম্বা ড্রেস। এখন তো শর্ট ড্রেস পরছে সবাই, ছেলেরা মেয়েরা উভয়ই, কিন্তু ওই সময়টাতে এরকম লম্বা লম্বা ড্রেস, এগুলো ছিল ফ্যাশন আর কি তখনকার। তখন মানুষজন ওই গজেপিং করে সময় পার করতে বেশি চাইতো, পার্টি, বিনোদন, মজা করা, ঘোড়া, এইগুলোর ব্যাপারে তখন মানুষ বেশি আগ্রহী ছিল। এই জন্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে সাহিত্যের খুব একটা বিকাশ হয়নি। হ্যাঁ, নতুন সাহিত্য ভালোভাবে আসেনি। এটা রোমান্টিক এজ থেকে শুরু হয়েছে আবার সাহিত্য ভালোভাবে আসা। তাহলে সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কোনটাকে বলো তো আফসানা? হোয়াট ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের গোল্ডেন পিরিয়ড বলা হচ্ছে কোন সময়টাকে, কোন এজটাকে? রেনেসান্স। ভেরি গুড, থ্যাংক ইউ। রেনেসান্স পিরিয়ডটাকে বলা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। হ্যাঁ,
তখনকার গোল্ডেন পিরিয়ড বলা হচ্ছে ওই কারণেই যে ওই সময় সাহিত্যটা ব্যাপক বিস্তৃত হয়েছিল আর কি। যা হোক, এই রেনেসান্স পিরিয়ডের ফ্যাশনেরগুলো দেখাচ্ছি। এই সময় মানুষজন একেবারে বাড়ি থেকে বেরিয়ে একটু বাইরে এই যে মজা করা, রোমান্টিক যেগুলো আর কি সময় পাস করা যায় কিভাবে, হ্যাঁ, এই জীবনটাকে উপভোগ করা শুরু করেছিল মানুষ এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে। তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এটা আবার একটু আলোচনা করে দিলাম।